বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত দক্ষ, অত্যন্ত সুনামের অধিকারী। এই অবস্থায় আমাদের জুন জুলাই পরীক্ষার শিডিউল দেওয়াটাই ঠিক হয়নি। নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি সবাই হৃদয় জয় করেছেন। যত অসভ্য কথা বলতে পারলেই বড় নেতা। শিক্ষার্থীদের এই আন্দোলন প্রথমত কিভাবে আপনি দেখছেন? কারণ অনেকেই বলছেন যে আন্দোলন করবার আগে হয়তো স্মারকলিপি হোক অথবা কোনোভাবে যদি প্রশাসনের কাছে সরাসরি এই বিষয়ে কথা বলা যেত, তাহলে হয়তো পরিস্থিতি আরেকটু সহজতর হতো। কারণ এই আন্দোলনের কারণে অবশ্যই শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়গুলোর অনেক ক্ষেত্রেই হয়তো যৌক্তিক। কারণ পরীক্ষার যে প্রশ্নপত্র, সেটি নিয়ে তাদের যে অবজেকশন আছে, সেটি তো আসলেই যখন একটি প্রশ্নপত্র তৈরি হয় তখন তো অনেক যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যায়। তারপরেও কেমন করে এমন ভুল হলো, এই বিষয়টি আসলে প্রথমে যদি আপনার কাছে একটা মন্তব্য শুনি। ধন্যবাদ। আমার সঙ্গে যে বিজ্ঞ আলোচক আছেন সেলিম ভাই, আপনাকে শুভেচ্ছা। এইখানে প্রথমে আমি যেই জিনিসটি বলে নিতে চাই যে আমাদের এখানে জুন মাসে কিন্তু মনসুন শুরু হয় এবং এটা কম বেশি আমাদের যে ওয়েদারের যে প্যাটার্ন, এই সময় রেইনফল হবে, এটাই স্বাভাবিক। এবং বন্যা মাঝে মাঝে হয়, কখনো হয় না। তো এই অবস্থায় আমাদের জুন জুলাই পরীক্ষার শিডিউল দেওয়াটাই ঠিক হয়নি। এবং আমরা যেটা বিভিন্ন জায়গায় কথা বলার চেষ্টা করেছি, বা আমরা নিজেরাও পরীক্ষা যখন দিয়েছি এসএসসি এইচএসসি, আমাদের দেখতাম যে আমাদের এরকম সামারে অথবা রেইনি সিজনে পরীক্ষা হতো। আমাদের একটা এডুকেশন পলিসি আছে, তারা তৈরি করেন, তারা নানা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেন, কিন্তু সেই এডুকেশন পলিসির সঙ্গে আমাদের যে বাস্তবতার কোনো আমরা মিল খুঁজে পাই না। এটা এই সরকারের আমলে না, গত 55 বছর ধরেই আপনি খেয়াল করে দেখবেন আমাদের পাবলিক এক্সামগুলো কিন্তু আসলে এরকম গরমের সময় বা সামারে হয়। এটাকে যদি সরকার বলেছে যে তারা ডিসেম্বর জানুয়ারিতে নিয়ে আসবে পরবর্তীতে, এটা যদি তারা করতে পারে খুব ভালো হবে। আর আজকে দিনভর যেটা হয়ে গেল এই পরীক্ষা নিয়ে, এই জায়গাটায় আমি বলবো যে আসলে এই আপনি যেটা বললেন যে স্মারকলিপি দিয়ে পরীক্ষা পিছানো যেত, আসলে যখন ইমার্জেন্সি তৈরি হয় তখন আসলে স্মারকলিপি দেওয়ার ফুরসত থাকে না। স্মারকলিপি আপনি কখন দিবেন? যখন স্বাভাবিক পরিবেশে। এখন সারাদিন কয়েকদিন টানা ভারী বর্ষণ হয়েছে, আমি নিজেও বান্দরবন গিয়েছিলাম, আমি নিজেও একদিন আটকা ছিলাম, আসতে পারিনি অতিরিক্ত পানির ঢল এবং বৃষ্টির কারণে। তো এই অবস্থায় তো আমার মনে হয় যে সরকারের স্বপ্রণোদিত হয়েই পরীক্ষার শিডিউলটা একটু পরিবর্তন করা উচিত ছিল। শুধু দেখেন, আমি নিজেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি যখন শনিবার ঢাকায় আসলাম, রবিবারে কিন্তু আমাদের এক্সাম ছিল। সো বৃষ্টির কারণে এবং ঢাকায় পানি জমে গিয়েছে, চারদিকে হাঁটু জল, আমাদের কিন্তু রিশিডিউল করতে হয়েছে। সো পরীক্ষা তো পেছানো কোনো কঠিন বা অসম্ভব কিছু না। তা আমি মনে করি সরকারের উচিত ছিল বা শিক্ষা মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এখন আপনি কিন্তু ওই দিন কিন্তু চট্টগ্রাম বিভাগে পরীক্ষা পিছানো বাতিল করা হয়েছে। তো চট্টগ্রামে যদি আপনি পরীক্ষা বাতিল করেন, আগে কিন্তু আমাদের যে শিক্ষা বোর্ড ছিল 6টি বা 7টি আলাদা আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা হতো, এবার সম্ভবত একই প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে। তাহলে পরে আপনি যদি দেশের কোনো এক প্রান্তে পরীক্ষা বাতিল করেন, সেক্ষেত্রে সারা দেশে বাতিল করা বাঞ্ছনীয়। কারণ পরবর্তীতে ওই অঞ্চলে যে পরীক্ষা নেবেন নতুন প্রশ্নপত্রে, তাহলে অভিন্ন প্রশ্নপত্রে যে পরীক্ষার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এক ধরনের বৈষম্য তৈরি হয়ে যাবে। যে একদল বলবে আমাদের কঠিন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে, আরেক দল বলবে সহজ। এই অহেতুক বিতর্ক এড়ানোর জন্য আমি মনে করি যে আসলে যে কদিন টানা বৃষ্টি হয়েছে, এক সপ্তাহ পরীক্ষাটা পিছিয়ে দিলে খুব বেশি মনে হয় সমস্যা সরকারের হতো না। বরং এই ঢাকাতে যারা পরীক্ষা দিতে গিয়েছে বা যেসব এলাকায় জলাবদ্ধতা হয়েছে, ধরেন চট্টগ্রামের মতো ফ্লাডেড হয় নাই বা হাওড় অঞ্চলের মতো ফ্লাডেড হয় নাই, কিন্তু কম বেশি পানি ছিল, তাদের আমরা কিন্তু দেখেছি তারা মোটামুটি হাঁটু পানি, কোমর পানি পার হয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। কেউ ডুবে গিয়েছে, কারো প্রবেশপত্র ভিজে গিয়েছে। এই বিষয়টা আসলে সরকারের খতিয়ে দেখা উচিত যে কারা এই সিদ্ধান্ত নিতে মুখ্য ভূমিকা পালন করেছে যে পরীক্ষা পিছানো হবে না। কারণ দুর্যোগময় পরিস্থিতিতে আসলে জোর করে পরীক্ষা নেওয়ার চেষ্টা বা প্রবণতা কারা এটার পিছনে আছে, এটা সরকারের খতিয়ে দেখা উচিত। কারণ এটা যদি সরকার খতিয়ে না দেখে, আজকে যে একটা অনভিপ্রেত ঘটনা হলো, অহেতুক যে একটা সারাদিন রাস্তায় শিক্ষার্থীরা ছিল এবং সেখানে অনেক ভুয়া শিক্ষার্থীও ছিল, এরকম অভিযোগও আছে। আবার কেউ কেউ বলছেন যে সেখানে শিক্ষার্থীরা পুলিশের উপরও হামলা করার চেষ্টা করেছে। তো এইগুলো তো আসলে কাম্য না, এগুলো এড়ানো যেত খুব সহজে। আর প্রশ্নপত্রের যেটা বললেন ভুল ছিল, এটাও আসলে সরকারের সতর্ক হওয়া উচিত, বারবার চেক করা উচিত যে এটা কিভাবে ভুল হলো।
আমরা দেখলাম যে আপনারা যখন গণমাধ্যমে প্রতিবেদনগুলো প্রচার করছিলেন 4 জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এটা তো আসলে আরো আগে দেখা উচিত, কারণ এটা হয় কি, আপনি যখন প্রশ্ন কিন্তু মডারেশন করতে হয়, একদল প্রশ্ন জমা দেয়, আরেক দল লোক সেই প্রশ্নগুলো দেখে এবং পরীক্ষা করে, এবং যখন প্রশ্নপত্রটা ফাইনালি চূড়ান্ত হয়, যে প্রশ্ন তৈরি করলেন বা যিনি মডারেশনের নিযুক্ত ছিলেন, এরা কিন্তু কেউ জানে না ফাইনাল ভার্সনটা কি হচ্ছে। তো সেইটা হয়েছে কিনা যথাযথভাবে আমি মনে করি যে সেটাও সরকারের খতিয়ে দেখা উচিত, খেয়াল করা আপনি যে উচিত। বিষয়গুলো তুললেন আসলে সেটি আমরা একটু আলোচনা করবো। আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, জামায়াত ইসলামের দলীয় সংসদ সদস্য। দিনভর শিক্ষার্থীদের এই আন্দোলন নিশ্চয়ই আপনারাও খবর রেখেছেন, একটু বলবেন যে বিষয়টি বারবারই আসছে যে আমরা তো জানি যে এই সময় হচ্ছে ভারী বৃষ্টি হবে এবং বন্যার মতো পরিস্থিতিও তৈরি হয়। এই আপনাদের একজন সংসদ সদস্য খুব সম্ভবত সংরক্ষিত আসনে তিনিও বলেছেন যে সময়সূচিটা পরিবর্তন করা যায় কিনা, আরও আগে এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা যায় কিনা। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে যদি একটু প্রতিক্রিয়া আমরা নেই যে কোন সময় করলে পরে হয়তো এ ধরনের সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না বলে আপনারা মনে করেন, এবং একই সাথে যে আন্দোলন শিক্ষার্থীরা করলো সেটা নিয়ে আপনার কোনো প্রতিক্রিয়া আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, এখন আগের মতো সময় না যে অসচেতন বা কম সচেতন এরকম না। এখন যে যুগ, জেনজির পর আলফা যারা আর কি, তারা তো খুবই আপডেট এবং খুবই সেন্সিটিভ। আর তারা কোনো অনিয়ম, তারা কোনো ত্রুটি বিচ্যুতি এগুলো যেমনি ভাবে নিজেরা দেখতে পারে না, ঠিক একইভাবে এইরকম ত্রুটি বিচ্যুতির এগেইনস্টে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে তাদের কোনো জুড়ি নাই। এটা আমরা জুলাইয়ে দেখেছি, আর আগেও দেখেছি, পরেও দেখেছি, আজ পর্যন্ত আমরা দেখছি। আমাদের নেতৃবর্গ যারা, আপনি একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, এটাই সঠিক একমাত্র, এর বিপরীতে কোনো কিছু সঠিক নয়, প্রথমত আমি মনে করব যে এটা না মনে করা। কেননা এখানে মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অধিদপ্তর কি বলে রেখে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বারবার নানান কথা নানান ভাবে বলা হচ্ছে, বাট এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটি তো একটি বাংলাদেশের জন্য অনিবার্য বিষয়। এবং আপনি খেয়াল করবেন যে টানা এই কয়েকদিনের ভারী বর্ষণে এবং বন্যায় 51 জনের মতো মানুষ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি পত্রিকা মারফত যে তারা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাদের এই বাংলাদেশে এটি তো আমাদের জন্য খুবই প্যাথেটিক। এই পরিস্থিতিকে সামলানোর জন্য অবশ্যই তো একটি ভালো উদ্যোগ দরকার ছিল। সেক্ষেত্রে একটা হিউজ এলাকা প্লাবিত হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পানি ঢুকে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে। এমন অবস্থায় অবশ্যই সিদ্ধান্ত নিতে বিলম্ব করাটা আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি অদূরদর্শিতা, এবং এটি এখন দেখা দরকার যে কাদের কারণে এটি ঘটলো এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করছি। সেকেন্ড হচ্ছে যে শিক্ষামন্ত্রী বারবার একটা কথা বলেছেন, কিন্তু উনি ইমপ্লিমেন্ট করেছেন কিনা ইনস্ট্যান্ট। উনি বলছেন যে ভিন্ন ভিন্ন সেটে আমরা চাইলে পরীক্ষা নিতে পারি, নেন নাই কেন? কেন আপনি ডিসিশন দিয়ে দিলেন না? একটা জেলা বা 2টা জেলা বা একটা বোর্ডকে আপনি স্থগিত করতে পারতেন, সেগুলো কিন্তু করা হয় নাই। এবং না করে আরো দুঃখজনক, আমি যদিও পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মন্তব্য তিনি করেছেন, এটি তো কোমলমতি শিশু কিশোরদের, বিশেষ করে আমাদের যে তরুণ যুবকরা এখন পরীক্ষা দিচ্ছে, তাদের হৃদয়ে ব্যাপকভাবে আঘাত করেছে। বিধায় আজকে দেখবেন যে সংসদের গেট পর্যন্ত অবরুদ্ধ করেছে তারা, এবং দেশের বিভিন্ন জায়গায় অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে এবং মিছিল হয়েছে। আরো দুঃখজনক বিষয় হচ্ছে যে এই মিছিলে আবার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, ছাত্র দলের বিরুদ্ধে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার অভিযোগ পর্যন্ত এসেছে। তো এই যে বিষয়গুলো হচ্ছে, কিন্তু কোনোটাই আমাদের জন্য কাম্য নয়। অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো কিন্তু এড়ানো যেত জাস্ট একটা ডিসিশনের মাধ্যমে, সিদ্ধান্তের মাধ্যমে। আমরা একটু এই বিষয়টা নিয়ে আমাদের আছেন, আপনি আমাদের সাথে আরেকজন অতিথি আছে, তার কাছে আমরা একটু আসতে চাই। প্রথমত হচ্ছে এই সময়টাতে পরীক্ষা নেওয়ার বিষয়টি বারবারই আসছে সামনে, যে আসলে সময়টা পরিবর্তন করাটা যৌক্তিক বলে সবাই মনে করেন, আপনিও মনে করেন কিনা? একই সাথে অভিন্ন প্রশ্নে যে এবার পরীক্ষা হচ্ছে, এইটির কারণে এক ধরনের যে এই যে ভুল হলো প্রশ্নে, সেটি এক ধরনের জটিলতা তৈরি হয়েছে নতুন করে। অভিন্ন প্রশ্ন আসলে করার এবার প্রয়োজন ছিল কিনা, কারণ হচ্ছে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের গেল 2 বছর কিছুটা হলেও আসলে শিক্ষালয়ে আসার ক্ষেত্রে অনীহা ছিল, নানা ধরনের কারণেই হোক না কেন। আর আরেকটি বিষয় বারবারই হচ্ছে আসছে যে সাধারণ মানুষের কাছে এই বার্তাটি বারবারই যাচ্ছে যে অনেকটা দায়সারাভাবে হচ্ছে শিক্ষা ব্যবস্থাটি আসলে এই মুহূর্তে চলছে। যদি উত্তরগুলো। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ। আমার সহ আলোচক আমার মানে অত্যন্ত প্রিয় জনাব মানব মল্লিক, যিনি তার ক্ষুরুদার লেখনীর মাধ্যমে আমাদেরকে সবসময় জাগরিত রাখতেন, উদ্দীপ্ত রাখতেন। তো আজকে আসলে শরীর শারীরিকভাবে অসুস্থ থাকা অবস্থায় হয়তো ওনার সাথে দেখা হবে, এই জন্যই এই টক শোতে অংশগ্রহণ করেছি। দেখুন, সময়ের প্রয়োজনে অনেক কিছুই পরিবর্তন করতে হয়। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের অর্থ বছরের ব্যাপারটাও চিন্তা করা দরকার। যে এটা আমরা ভরা বর্ষা মৌসুমে প্রথম 1 জুলাই থেকে আমাদের অর্থ বছর শুরু হয়। মে জুনের দিকে আমাদের অর্থ ছাড় করার একটা ব্যবস্থা হয়। আর জুন মাসে যে কাজগুলো হয়, এগুলো কাজের নামে সমস্ত ফাঁকিবাজি এবং এটা লুণ্ঠন হয়। তেমনি পরীক্ষার ব্যাপারেও ধরেন জুন বা জুলাই মাসটাকে যদি আমরা এড়াই যেতে পারি তাহলে ভালো। আমরা সারা বছর জানি যে জুলাইয়ের 15 তারিখের পর থেকে প্রবল বৃষ্টিপাত হয় এবং অগাস্টের শুরু থেকে একটা বন্যার একটা পদধ্বনি, এটা অনেক বছর ধরে। কিন্তু এই বছর গত 17 বছরের রেকর্ড ভঙ্গ করে গত কয়েকদিনে বৃষ্টিপাত হয়েছে। যে বৃষ্টিপাত হয়েছে এটা গত 17 বছর কিন্তু এই বৃষ্টিপাতটা হয়নি। পাশাপাশি সাগরের মধ্যে নিম্নচাপের কারণে বৃষ্টিপাত যেটার জন্য কর্তৃপক্ষ হয়তো সেভাবে তৈরি ছিল না। তারপরে তো অনেক সময় যখন একটা দুর্যোগের মানে অবস্থা সৃষ্টি হয় তখন এটা তার তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়। তড়িৎ সিদ্ধান্ত নিতে হয়তো ভুল করেছে এবং অভিন্ন প্রশ্ন না থাকার কারণে 2-1 জায়গায় পরীক্ষা স্থগিত করার প্রেক্ষিতে একটু সমস্যার সৃষ্টি হয়েছে। তো সমস্যাটাকে উতরানো যাবে। চিটংয়ের বাঁশখালী, চিটংয়ের আনোয়ারা, পটিয়াতে কখনোই বন্যা হতো না, কখনোই আমরা বন্যা দেখিনি। এবার কিন্তু সেখানে বন্যা। জলবায়ু পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, নদ নদীগুলো একেবারেই ভরাট হয়ে গেছে। আপনার নদীর মানে সমুদ্রের উচ্চতার সাথে সাথে নদীর নাব্যতা হারিয়ে ফেলেছে। সব কিছুই আমাদের বর্ষাকালে আমাদেরকে এগুলো ফেস করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী একটা মন্তব্য করেছেন, সেটা মন্তব্যটা ঢালাওভাবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন নাই। তিনি তার কন্যাকে উদাহরণ দিতে গিয়ে একটা কথা বলেছেন। তারপর তিনি আজকে দুঃখ প্রকাশও করেছেন এটার জন্য। দেখুন, যেমন আপনি বলছেন যে অনেকেই মনে করছে যে শিক্ষা ব্যবস্থাটা ঢিলাঢালা চলছে। আপনাদের অনেকের মনের মধ্যে কেন এই প্রশ্নটা আসে আমি বুঝতে পারছি না। মিডিয়াটা হঠাৎ করে আপনার কোনো কিছু মানে সুযোগ পেলেই জিনিসগুলোকে অন্যভাবে উপস্থাপনা করার চেষ্টা করে, যেটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না। বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত দক্ষ, অত্যন্ত সুনামের অধিকারী। তিনি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছেন। নকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি সবাই হৃদয় জয় করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি অত্যন্ত সফল। এইবার বন্যায় হয়তো তিনি সিদ্ধান্ত নিতে গিয়ে একটু ভুল করেছেন, আবার ভুলের আজকে আবার সেটার মার্জনা হয়েছে। কিন্তু আমরা আন্দোলনের নামে কি দেখলাম? কেউ ছাত্র নয়, খুব কম। যে ছাত্র পরীক্ষা দিতে চায়, গত 2 বছর যাবৎ পরীক্ষার প্রতি একটা অনীহা, লেখাপড়ার প্রতি অনীহা, গালাগালি করতে পারলেই একদম ছাত্র, গালাগালি করতে পারলেই বিদ্রোহী, বিপ্লবী, যত অসভ্য কথা বলতে পারলেই বড় নেতা, যত অশ্লীল কথা বলতে পারলেই তত বড় নেতা। এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে সংসদে সারাদিন থাকার কারণে খুব একটা পত্রপত্রিকাও দেখতে পারিনি, সোশ্যাল মিডিয়ার দিকেও নজর দিতে পারিনি। মাননীয় সংসদে আছেন, স্পিকার সাহেব বহুবার বলেছেন যে সংসদে কিন্তু মোবাইলের দিকে তাকানো যাবে না, কথা বলা যাবে না। এখানে আস্তে আস্তে যেটা দেখলাম যে কয়েকজনকে দেখলাম তারা ছাত্র না, কেউ এসএসসি বানান করতে পারবে না এবং ক্লাস 10-এর ছাত্র, এবং সেখানে ছাত্রলীগের ছেলেরা ঢুকে গেছে, আওয়ামী লীগের নেতাদের ছেলেরা ঢুকে গেছে, মানে সত্যনাশী মল ঢুকে গেছে। তো এটা আজকে শেষ হয়ে গেছে। আজকে সংসদের মধ্যে আমাদের জুলাই আন্দোলনের অন্যতম প্রধান মুখ আক্তার হোসেন, এনসিপির যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন, তিনি একটা মানে প্রস্তাব তুলেছেন তিনি 68 বিধিতে। তার উপর আমরা আলোচনা করেছি, বিরোধী দল আলোচনা করেছে, সরকারি দল আলোচনা করেছে। আলোচনার মূল সুর হলো জাতীয় ঐক্য, মূল সুর হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, মূল সুর হলো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে, মূল সুর হলো ফ্যাসিবাদকে কোনোভাবে আশকারা দেওয়া যাবে না। সরকারি দল এবং বিরোধী দল আমরা অভিন্ন ভাষায় কথা বলেছি। আজকে আমরা জুলাইকে চরম শ্রদ্ধার সাথে স্মরণ করেছি। শুধু জুলাই নয়, এই জুলাইকে ত্বরান্বিত করার জন্য গত 17 বছর যাবৎ যারা জীবন দিয়েছে, বিএনপি অনেক নেতাকর্মী জীবন দিয়েছে,
15 সালে জামাত ইসলামের ছাত্র শিবিরের অনেক নেতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, পাখির মতো গুলি করে হত্যা করে, দৌড়চার গুলি করে হত্যা করেছে। দেওয়াল হোসেন সাইদির যেদিন ফাঁসিটা হয়েছে সেদিন গুলি করে হত্যা করেছে অসংখ্য নেতাকর্মীদের। আমরা প্রত্যেককেই স্মরণ করেছি এবং আমরা ভবিষ্যতে ঐক্যমত্য ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমরা আমরা আমাদের রাজনীতি পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করবে সরকার, আমরা রাজনীতিটা পরিচালনা করবো।